শো ইউর সেলফ ইউর কারেজিয়াস, তুমি সাহসীটা দেখাও। এরপরে তাদের যখন চিন্তা ভাবনা এইভাবে চলে আসছে, এদের সংখ্যা লাখখানিক হবে যাদেরকে টাই পড়া শিখেছি। এমডি ব্যাংক অ্যাকাউন্ট ওপেন, প্রপার্টি ফেরত দিতে হবে আমার ম্যানেজমেন্টের আন্ডারে, এখনই পারবো। জি এখনই পারবেন। আপনার কাছে কি আলাদিনের চেরাগ আছে? না চেরাগ নাই, টাকা আছে, চেরাগ থাকতে হবে কেন? আর টাকা তাহলে দিতে পারলে এখনই দিবেন না, কে কিভাবে দিব? আমার তো ব্যাংক অ্যাকাউন্ট আটকে রাখছে দুদক, আমাকে ছেড়ে দিয়েছে জেল কর্তৃপক্ষ। বুঝতে হবে আপনাকে, আমাকে কিন্তু আদালত ছাড়েনি, আমাকে জেল কর্তৃপক্ষ সাজার বেশি হওয়াতে রিলিজ করে দিয়েছে। আমাদের কাছে তো আছে, টাকাই আছে, চেরাগের দরকার নেই। তার কত টাকা আমরা দেনা, সব মিলে আপনার 3,000 কোটি টাকা সর্বোচ্চ। আমাদের প্রপার্টি আছে 6,000 কোটি টাকা, ডাবল। 35 লাখ গাছ যদি একটা গাছ কাটতে 1 মিনিট করে যদি সময় লাগে, তাহলে আমি দেখছি 3.5 বছর সময় লাগে। আমাকে টাইম দিয়েছে 6 সপ্তাহ। 6 সপ্তাহের মধ্যে গাছ কেটে এই টাকা কাকে দিতে হবে? দুদকের চেয়ারম্যানকে দিতে হবে, এরপর আমাকে রিলিজ করে দেবে। বাহ, কি সুন্দর কথা। তা আমরা বিনিয়োগকারীরা কি করবে? দর্শক আমন্ত্রণ, নাগরিকের বিশেষ আয়োজন বলা না বলাই। আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডেস্টিনি 2000 লিমিটেডের প্রতিষ্ঠাতা পরিচালক ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন, যার নেতৃত্বে বাংলাদেশ আম জনতা পার্টি নামে একটি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। এদিকে গণ অধিকার পরিষদ থেকে সদ্য পদত্যাগ করা ফাতিমা তাসনিম, যিনি পেয়েছেন সদস্য সচিবের দায়িত্ব। কথা বলবো নতুন দলের পরিকল্পনা এবং ডেস্টিনির নানা ইস্যুতে। আপনাকে আমন্ত্রণ নাগরিকের স্টুডিওতে। আপনাকে ধন্যবাদ। জনাব রফিকুল আমিন, দীর্ঘ কারাভোগ শেষে মুক্ত বাতাস, কেমন লাগছে? হ্যাঁ, অবশ্যই ভালো লাগছে, কারণ 12 বছর 3 মাস 5 দিনের যে দুর্বিষহ জীবন কাটিয়েছি আমি, এটা আমি হয়তো কোনোদিন ভুলবো না। কিন্তু এটা আমার জীবনে চলার পথে অনেক সহযোগিতা করবে। আমি অনেক কিছু শিখেছি, দেখেছি। এখন আমি একজন স্বাধীন মানুষ হিসেবে নিজেকে ভাগ্যবান মনে করছি। গত সরকারের সাথে তো নেগোসিয়েশন করার অনেক ধরনের চেষ্টা আপনারা করেছিলেন। যদি একটু বলতে চাই যে তার প্রমাণ পাওয়া যায় ডেস্টিনির যেসব স্পন্সর রয়েছে, স্পন্সর দেওয়ার তালিকা থেকে মুক্তিযুদ্ধ জাদুঘরে 300 কোটি টাকা দিয়েছেন, তারপরেও তো শেষ রক্ষা হলো না। আপনাকে তো সাজা ভোগ করতেই হলো কেন? না, প্রথম কথা হচ্ছে সরকারের সাথে কোনোদিন নেগোসিয়েশন করেছি এটা যদি বলেন, তাহলে তো বিগত সরকারের আমলে আমি রাজস্ব বিভাগে 410 কোটি টাকা দিয়েছি। টাকা তো আর সরকারকে দেয়নি, টাকা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে গিয়েছে। যে কোনো লোক সরকারে থাকলে, আমরা যারা ব্যবসা করি আমরা অনেক ধরনের করে থাকি, CSR করে থাকি, বিভিন্ন রকম অনুদান করে থাকি। সেটা কোনো পার্টিকুলার পার্টিকে টার্গেট করে করা হয় না। তখন ক্ষমতায় যে পার্টি থাকতো তার আমলে করতাম। তো কয়েকটা ভুল তথ্য আছে। প্রথম হচ্ছে যে আমরা যে মুক্তিযোদ্ধা জাদুঘরে যে অনুদান দিয়েছি, এটা সম্পূর্ণ মুক্তিযুদ্ধের প্রতি সম্মান রেখে একটা স্পিরিটে দিয়েছি। নট 300 কোটি টাকা, 3.5 কোটি টাকা, 3,50,00,000 টাকা, খুবই মিনিমাম। এবং তখন আমরা ছিলাম ফাউন্ডার, আমাদের টাকা দিয়ে ভিত্তিপ্রস্তর স্থাপন হয় মুক্তিযোদ্ধা জাদুঘরের, যেখানে ব্যক্তিগতভাবে আমিও দিয়েছি 10 লক্ষ টাকা এই 3.5 কোটি টাকার মধ্যে। আর আমাদের অন্যান্য পরিচালকরা দিয়েছে। এবং আমাদের বিভিন্ন লেভেলে, আপনার শুনলে খুশি হবেন আপনি, আমাদের কিছু ডিস্ট্রিবিউটর আছে যাদেরকে আমরা বলি প্রফিট শেয়ারিং ডিলার, PSD বলি সংক্ষেপে, তারাও প্রত্যেকে 10,000 টাকা করে কন্ট্রিবিউশন করেছে। তার মানে বুঝতেই পাচ্ছেন ওই 3.5 কোটি টাকা কোনোটাই ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে দেয়া না, কিন্তু আমরা স্ব-উদ্যোগে দিয়েছি যার যার অবস্থান থেকে। আমরা এটার জন্য ট্যাক্স বেনিফিটও পেয়েছি NBR থেকে। এবং টাকার পরিমাণ এক্স্যাক্টলি যদি জানতে চান তাহলে 3,65,00,000 টাকা। তো এই 350 কোটি টাকার গল্পটা কোন জায়গা থেকে আসে? এই যে গল্প যেভাবে বানায়, দাঁতখানি চাল মসুরির ডাল যেভাবে হয়, দাঁতখানি তেল মসুরির বেল। কে বা কারা? পাবলিকের ডেস্টিনি নিয়ে এত মাথা ব্যথা কেন? কারণ ডেস্টিনি হচ্ছে একমাত্র প্রতিষ্ঠান যেটা রাষ্ট্রের মধ্যে পাবলিক সেক্টরে কাজ করতেছিল। আর নিয়ম হচ্ছে যখন কেউ কাজ করে তার নিন্দা বা সমালোচনা করতে হয়। এই স্টেটমেন্টটা হচ্ছে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, উনি বলেছেন তুমি ভালো কাজ করছো, তোমার নিন্দা হচ্ছে না, তাহলে কাজটা ভালো না। তাহলে ডেস্টিনি কি কি ভালো কাজের মধ্যে দিয়ে হাইপে আসলো? আমরা প্রথম BPLটা স্পন্সর করি 2 কোটি টাকা দিয়ে। বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড যেটা BCC, ওইটাকে আমরা সহযোগিতা করেছি যে খেলোয়াড়দের ইয়ের জন্য বিভিন্ন রকমের সরঞ্জামাদি কেনার জন্য আমরা 2 কোটি টাকা হেল্প করেছি। তারপর আমরা একটা বড় স্পন্সর করেছি প্রাইভেট সেক্টরে, সেটা ছিল একটা টেলিভিশন কোম্পানির একটা ছিল, আপনার ইভেন্ট ম্যানেজমেন্ট ছিল, কোম্পানি ছিল। তাদের মাধ্যমে আমরা শাহরুখ খানকে স্পন্সর করেছি। সেখানে আমাদের খরচ হয়েছিল প্রায় 2 থেকে 2.5 কোটি টাকা, যেটা রানী মুখার্জি আসছিল, শাহরুখ খান আসছিল আর্মি স্টেডিয়ামে,
সেখানে 2-2.5 কোটি টাকা খরচ হয়েছিল। এইভাবে আমরা ছোটোখাটো কিছু স্পন্সর করেছি। এই শত শত কোটি টাকার গল্প এগুলো সব, কারণ আমাদের অত টাকা ছিল না যে আমরা একটা বড় বড় স্পন্সর করে বেড়াবো। 2 কোটি 2.5 কোটি, মানে এর বেশি না। আমরা বোধহয় 11 বছরের টোটাল CSR করেছি 50 কোটি টাকা। আমরা মুক্তিযোদ্ধা পরিবার, শহীদ বুদ্ধিজীবী পরিবার, এদেরকে চিকিৎসার ক্ষেত্রে আমরা অনেক সহযোগিতা করছি, তাদের চিকিৎসা করেছি। তো ওইটিও বললাম, সব মিলিয়েও 50 কোটি টাকার বেশি হবে না। আপনি রাজনৈতিক দল গঠন করছেন শুনে অনেকেই মনে করেছিলেন যে আপনার এই দলের নাম হতে পারে ডেস্টিনি পার্টি। সেই জায়গা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ লিখেছেন যে ডেস্টিনি মানুষের মাথায় কাঁঠাল ভেঙে দলের নাম দিয়ে দিল আম জনতা পার্টি। এটি কাঁঠালের উপর অন্যায় ছাড়া কিছু না, কি বলবেন? ডেস্টিনি কোনো মানুষের উপরে কাঁঠাল তো দূরের কথা, একটা আমও ভাঙে নেই। ডেস্টিনি যা করেছে এখন পর্যন্ত ট্রান্সপারেন্ট। যারা বলছে তাদের দুইটা অংশ আছে, একটা হচ্ছে তাদের ডেস্টিনির সাথে কোনো সম্পর্কই নেই, আরেকটা অংশ হচ্ছে যারা প্রকৃত স্টেক হোল্ডার না, তাদের কোনো বিনিয়োগও নাই, তারা একটা ক্ষোভের মধ্যে আছে। এই জন্য তাদের ধারণা আমি যে দীর্ঘদিন যে জেলে আছি, আমি নাকি জেলে থাকা অবস্থায় দুদক অফার দিয়েছিল যে আপনারা ব্যবসাটা করতে পারবেন। এটা একটা মিথ্যাচার। এটা আমার সম্বন্ধে একটা মিথ্যাচার করেছে আরেকটা গ্রুপ। দুদক কখনোই আমাদেরকে ব্যবসা চালু করার সুযোগ দেয় নাই, দেবে না বলেছে। তারা তো বারবারই আমাকে বলছে আপনাকে আমরা ছেড়ে দেবো, একটা কথায় আসেন, ডেস্টিনি 2000 লিমিটেড নামক MLM ব্যবসাটাকে, প্রতিষ্ঠানটাকে বন্ধ করে দেন। আমরা রাজি হইনি। তো এইটা সম্বন্ধে একটা মিথ্যা সংবাদ এদের কাছে আছে। তাদের একটা ক্ষোভ যে আমাদের একটা ক্যারিয়ার বিল্ডিংয়ের একটা কোম্পানিকে বন্ধ করার পক্ষে উনি কেন সমর্থন দিলেন, এটা একটা কারণে তারা আমার বিরুদ্ধে বলে। আরেকটা হচ্ছে আমি জেল থেকে বাইর হওয়ার পরে প্রায় 3 মাসের উপর হয়ে গেল। তো তাদের একটা চিন্তা হলো আমাদের টাকা পয়সা ফেরত দেওয়া নিয়ে উনি কিছুই বলছে না, উনি আবার পার্টি করতেছে। ইন্টারেস্টিং হচ্ছে, আপনি যদি দেখেন আমি যেদিন জেল থেকে বেরিয়েছি সেদিনই আমি বৈশাখী টিভিতে স্টেটমেন্ট দিয়েছি যে সরকার যদি আমাকে আমার শপথে আনে এবং আমাকে যদি সে MD বা CEOর ক্ষমতায় আনে, আমার কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টগুলো খুলে দেয়, সম্পত্তি ফেরত দেয়, আমি আগামী মাস থেকে মানুষের টাকা ফেরত দেওয়া শুরু করব। আপনি এখনও আছে এই ক্লিপ অনলাইনে। তো এই জায়গাটা তারা খেয়াল করে না যে আমি কথাটা বলেছি, তাই তারা বলতেছে যে আমি এগুলা কমিটমেন্টগুলো না করে পলিটিক্স করতে গেছি। আর পলিটিক্স শুরু করেছি আসলে কাঁঠাল ভাঙার জন্য না। তার আগে জানতে চাই, আপনি ট্রান্সপারেন্সির কথা বলছিলেন, এত ট্রান্সপারেন্সি থাকা সত্ত্বেও ডেস্টিনি এত বিতর্কে কিভাবে জড়ালো? খুব সিম্পল, আগে স্বৈরাচারী সরকারের কাছে ট্রান্সপারেন্সির কোনো দাম নাই। তারা তো করেছে কি পরিমাণ দেশের লুট করেছে আপনারা শুনেছেন। বিগত সরকার কখনোই স্বচ্ছতার সাথে কাজ করে নাই। তো যেই লোক মিথ্যা বলতে অভ্যস্ত সে আমার নামে অপবাদ দিবে, তো অবাক হওয়ার কিছু নাই। এই ক্ষোভ কি শুধু ডেস্টিনির উপরই নাকি এরকম আরো তালিকায় থাকতে পারে? এটা একটা ইন্টারেস্টিং কথা বলছেন, কিন্তু থাকতে পারে। ওদেরকে আমি চিনি না। ডেস্টিনির উপরে থাকার একটা প্রধান কারণ হচ্ছে ডেস্টিনিতে যে পরিমাণ শক্তিশালী বিজনেস প্রতিষ্ঠান গড়ে উঠছিল আর যে পরিমাণ কর্মসংস্থান হচ্ছিল, এইটাকে তারা একটু অন্য দৃষ্টিতে দেখেছে যে এটা না আবার কবে কি একটা শক্তি হয়ে দাঁড়ায়। কারণ আগের সরকার কিন্তু একটা জিনিস পছন্দ করতো না, সেটা হচ্ছে তার সমকক্ষ বা তার কাছাকাছি কোনো দল বা কোনো রাজনৈতিক দল বা কোনো ব্যবসা প্রতিষ্ঠান, কোনো গোষ্ঠী কেউ যেন না আসতে পারে, কারণ এটাকে তারা প্রচণ্ড ভয় পায়। তারা যেটা চাইতো যে এই প্রতিযোগিতায় কেউ আসবে না, আমি হেঁটে হেঁটে চ্যাম্পিয়ন হব, দৌড় দিতে দেবো না কাউকে। তারা আমাকে টার্গেট করেছে, তারা চেষ্টা করেছিল কিন্তু আমাকে তাদের রাজনৈতিক দলে সম্পৃক্ত করার জন্য। কিন্তু যেহেতু আমি রাজনীতি থেকে দূরে থাকতাম, আমি বলছি সম্পৃক্ত হওয়ার দরকার কি, আমরা তো আপনাদের সরকারের হেল্প করতেছি, 410 কোটি টাকা ট্যাক্স দিচ্ছি, 43,50,000 লোকের আত্মকর্মসংস্থান আনছি। যেমনটি আসলে বলছিলেন যে রাজনৈতিক দলগুলো থ্রেট মনে করে, এটা কি শুধু মানে রফিকুল আমিনকে কি শুধু আওয়ামী লীগ সরকারি থ্রেট মনে করতো, নাকি এখনো অন্য কোনো রাজনৈতিক দলও আপনাকে থ্রেট মনে করছে? অন্য কোনো দল আমাকে এখন থ্রেট মনে করে আমি বিশ্বাস করি না। তারা আমাকে হয়তো ওই একই কারণে আমার কিছু সমালোচনা করছে। দেখেন, সমালোচনাকে কিন্তু থ্রেট হিসাবে নেবেন না। সমালোচনা করলে আমার দুইটা উপকার হয়। একটা হচ্ছে আমি সচেতন হতে পারি যে আমার কোন জায়গায় লুফল আছে, কোন কোন জায়গায় আমার দুর্বলতা আছে, সেগুলোকে সঠিকভাবে কাজ করতে হবে। কারণ যে সমালোচনা করে তার কিন্তু গণতান্ত্রিক অধিকার আছে আমার সমালোচনা করার, তাহলে এরা আমার শত্রু হলে কিভাবে? দ্বিতীয়টা হচ্ছে এখনকার প্রেক্ষাপটে তো আমি বলবো যে মাশাআল্লাহ এখন রাজনীতি করার, চর্চা করার এত ভালো ক্ষেত্র। বর্তমান সরকার কিন্তু দুটা জিনিস আমি খুঁজে পেয়েছি। একটা হচ্ছে এটা রাজনৈতিক দল সৃষ্টি করার জন্য একটা ভালো পরিবেশ তৈরি করে দিয়েছে, আর একটা হচ্ছে ব্যবসা বান্ধব সরকার। তো আমি খুব সাহস করে নেমে গেলাম যে আমি জানি যে বিগত স্বৈরাচারী সরকার যেভাবে আমাকে অবস্ট্রাগল করেছে, এই কাজটা এবার ইনশাল্লাহ হবে না। কারণ আমি যেদিন জেলে বসে লাস্ট একটা ইন্টারভিউ দেখতেছিলাম আমাদের প্রধান উপদেষ্টার, উনি বলছেন আজকে থেকে এখন থেকে আপনাদেরকে সকল সমালোচনা করার জন্য মুক্ত করে দিলাম, আপনারা যা ইচ্ছা তাই বলেন, আমি শুনবো, কোনো
এটার প্রতিক্রিয়া হবে না। আমার খুব ভালো লাগছে এই কথাটা। তখন আমি বুঝতে পেরেছি যে হ্যাঁ, দেশে একটা পরিবেশ তৈরি হলো, আমার জন্য একটা নাগরিক অধিকার তৈরি হয়েছে। তার মানে আমি এখন রাজনীতি দলও করতে পারবো, ব্যবসাটাও করতে পারবো। রাজনীতি করার পরিকল্পনা কিন্তু আমার এই যে স্বৈরাচারী সরকার থাকা অবস্থায় 2022 সালের মে মাস থেকে। এত কম সময়ে কিভাবে সবকিছু গুছিয়ে নিলেন? আমি গঠনতন্ত্র তৈরি করেছি, অ্যাডমিনিস্ট্রেশন কীভাবে করবো তৈরি করেছি, এগুলো সব বসে বসে কিন্তু। আর আমাকে বাইরে থেকে আমার একজন এমপ্লয়ি ছিল, তাকে আমি নিয়োগ দিয়েছি, সে আমাকে কাগজপত্র লিখে কোর্টে সাপ্লাই দিত, আমি এগুলো এনে পড়তাম, আবার ফেরত দিতাম। তো আপনার তো প্রায় 2 বছর সময় পেয়েছি তো একটা দল গোছানোর জন্য, এটা কোনো কঠিন কাজ না। আমি সিদ্ধান্ত নিয়েছি আমি কখনো কোনো ডেস্টিনিকে এখানে ইনভলভ করব না, ডেস্টিনির কোনো লোককে আমি এখানে দাওয়াত দেবো না, আমি দেই নাই, কিন্তু ডেস্টিনির কোনো প্রতিষ্ঠাতা পরিচালক বা কোনো বিনিয়োগকারীদেরকে আমি ইনভলভ করবো না। তো আপনি বলবেন আসছে তো, হ্যাঁ, তারা স্বপ্রণোদিত হয়ে আসছে, তারা শুধু ডেস্টিনির বিনিয়োগকারী না, যারা আমার সাথে আসছে এরা বাংলাদেশেরও নাগরিক। তো ডেস্টিনি 2000 লিমিটেড পার্টি কেন করিনি? ডেস্টিনি 2000 লিমিটেড পার্টি করলে তো এটা ডেস্টিনির মধ্যে সীমাবদ্ধ হয়ে গেল। আমি আমজনতা পার্টি এই জন্য করেছি, পুরো বাংলাদেশকে আমি সীমাবদ্ধ করেছি যে বাংলাদেশের মানুষ এটা ইয়ে হবে। এবং ইন্টারেস্টিং হচ্ছে, আমার সাথে এমন বহু আমজনতা পার্টির সমর্থক এবং সদস্য আছে যারা ডেস্টিনি করে না। জি, বাংলাদেশের মানুষের কথা বলছিলেন, সেই জায়গা থেকে আমার জানতে চাই সেটা হচ্ছে যে অর্থ পাচার মামলায় কারাভোগ করে রাজনৈতিক দলের প্রধান হয়েছেন, বাংলাদেশের মানুষ আপনাকে ভোট দিবে কেন? বাবা, অর্থ পাচার মামলা আমি একা কনভিক্টেড ছিলাম না, 46 জনকে অভিযুক্ত করা হয়েছে। আপনার প্রথম একটু জিজ্ঞেস করে দেখেন, এটা কি সম্ভব যে 46 জন লোক অর্থ পাচার করেছে? আর অর্থ পাচারও ছিল না, এই তথ্যটা লেখা হয় মিডিয়াতে না বুঝে। এইটা হচ্ছে অর্থ পাচার প্রতিরোধ আইনের আওতায় মামলাটা হয়েছে, অর্থ পাচার প্রতিরোধ আইন, ওই আইনের অধীনে মামলাটা হয়েছে। বলে নাই কখনো দুদক যে আমি অর্থ পাচার করেছি। তারা বলছে মানি লন্ডারিং প্রিভেনশন অ্যাক্ট 2009-2012। তাহলে আপনি বলবেন কনভিকশন কেন হয়েছে? ভেরি সিম্পল, আমার মতোই কিন্তু আরও অনেক ভিকটিম ছিল। আমি যদি একটু, যদিও আনকোট একটা কথা বলি, বিগত সরকারের আমলে সেখানে কোনো একটা বড় রাজনৈতিক দলের একজন উচ্চ পর্যায়ের একজন বা দুইজন অভিযুক্ত ব্যক্তিকে ফাঁসি দিয়েছে, লাইফ সাজা দিয়েছে, এবং সেই লাইফ সাজা না দেওয়ার কারণে একজন জজকে কিন্তু খালাস দিয়ে দেশ ছেড়ে পালাতে হয়েছে। তার মানে কি, এই ধরনের ম্যানিপুলেশনের রেকর্ড তো আছেই। ভাগ্য ভালো যে ওই জজ কথায় রাজি হয়নি, জজকে ডেকে বলা হয়েছে যে তুমি যদি এভাবে রায় দাও, সাজা দাও, তোমাকে আমরা বিচারপতি বানাবো জজ থেকে। বিগত সরকারের আমলে সম্পূর্ণ নিচের কোর্ট আদালত 100% চলতো আইন মন্ত্রণালয়ের আন্ডারে, যে কারণে আগের দিনের যারা আপনার আইন বিশেষজ্ঞ লোক ছিলেন তাদের একটা দাবি ছিল যে আইন আপনার আইন বিভাগকে নির্বাহী বিভাগ থেকে আলাদা করতে হবে এবং আইন বিভাগের একটা নিজস্ব সচিবালয় থাকতে হবে। এটা আগে সরকার করেনি। তো বিচার বিভাগ সম্পূর্ণ নিয়ন্ত্রিত ছিল আইনমন্ত্রী দ্বারা, উনি নিয়ন্ত্রণ করতেন, উনি যেভাবে লিখতেন ওভাবে রায় হতো। আম জনতা পার্টি কি আম আদমি পার্টির ফটোকপি নাকি? আইডিয়াটা হচ্ছে, আমি খুঁজতেছিলাম যে এমন কিছু করা উচিত যেটা মানুষ একটা সাবলীলভাবে বেছে নেবে, কি নাম হওয়া উচিত। তো আমার মাথায়, আমি কিন্তু কেজরিওয়ালকে খুব পছন্দ করতাম তার ইয়ের জন্য, ডাইনামিক লিডারশিপের জন্য। তখন আমার কাছে মনে হয়েছে যে আম আদমি পার্টির নামটা দিলে তাকে আবার আমাকে মনে করতে পারে আমি ভারতের এজেন্ট বা সে আমাকে ফাইন্যান্স করে। তখন আমি বসে বসে চিন্তা করলাম আদমির বাংলা কি, তখন দেখলাম যে আদমির বাংলা হচ্ছে জনতা, এইভাবে কিন্তু নামটা মাথায় আসছে। কিন্তু আমি কখনোই জানতাম না যে আমার মতোই আরও কিছু লোক বাইরে বসে এই ধরনের পার্টি চিন্তা করে, যে কারণে একটা পার্টির সাথে আমার একটু ভুল বুঝাবুঝি হয়ে গেছে। তারা হচ্ছে আম জনতা দল, আমি হলাম আম জনতা পার্টি, আর আমার আগে বাংলাদেশ আছে, ওদের নাই। তারপরে তাদের সাথে আমরা বসেছি 2-3টা সেটিংয়ে, বসে দেখলাম যে আসলে আমরা দুই পক্ষই বিতর্কের অবসান করতে চাই। তাই আমি তাদের সাথে রাজি হয়েছি আমাদের নামের সামান্য পরিবর্তন আনবো, যাতে ওদের সাথে আমাদের টক্কর না লাগে। আমরা একটা প্রেস কনফারেন্স করব শর্ট টাইমের মধ্যে, আমাদের আম জনতা পার্টির একটু সামান্য 2টা অক্ষরের পরিবর্তন এনে পার্টির নামটা ঠিক রাখবো, তাতে ওদের সাথে আর ক্ল্যাশ হবে না, আমরা আলাদা থাকতে চাই। অনেকেই তো বলছেন যে ডেস্টিনি প্রত্যন্ত এলাকার মানুষকে টাই পরানো শিখিয়েছেন, এছাড়া আর কিছুই করে নাই, আপনি কি বলবেন? টাই পরানোর লোকের সংখ্যা বেশি হবে না তো? লোক তো আছে 43,50,000, টাই পরা লোক পাবেন নাহলে 1 লাখ। আর এরা সবাইকে জানেন, প্রত্যন্ত অঞ্চলের লোক কিন্তু টাই পরে নাই, টাই পরেছে যারা স্কুল গ্র্যাজুয়েট, কলেজ গ্র্যাজুয়েট। তাদেরকে আমি পোস্টার শিখাইতাম, দৃষ্টিভঙ্গি শিখাইতাম, বলতাম তুমি ততক্ষণ পর্যন্ত ওই জায়গায় যেতে পারবে না যতক্ষণ না তুমি ওই জায়গায় যাওয়াটা দেখো যে আমি ওই জায়গায় আছি, যেটাকে বলা হয় অ্যাডভান্স ড্রিম। তখন তাদেরকে ভালো পোশাক পরা, পশ কথাবার্তা বলা,
সুন্দরভাবে ইংরেজি উপস্থাপন করা, বাংলা উপস্থাপন করা, তখন তারা অনেকেই কিন্তু এই টাই পরে বাসা থেকে আসতে চাইতো না, যেহেতু তারা অ্যাবসলিউটলি বেকার। তারা অনেক সময় করতে কি টাইটা পকেটে করে আমার অফিসে এনে বাথরুমে ঢুকে টাই লাগিয়ে তারপর আমার সামনে আসতো। এটা আমি কয়েকটা ঘটনা ধরার পরে আমি বলছি যে না, তোমাদের লজ্জা পাওয়ার দরকার নাই, শো ইউর সেলফ ইউর কারেজিয়াস, তুমি সাহসীটা দেখাও। এরপরে তাদের যখন চিন্তা ভাবনা এইভাবে চলে আসছে, এদের সংখ্যা লাখখানিক হবে যাদেরকে টাই পরা শিখেছি, খুব বেশি না কিন্তু। তাহলে প্রত্যন্ত অঞ্চল কীভাবে হবে? প্রত্যন্ত অঞ্চলের লোকেরা তাদের বেশভূষা নিয়ে আসতো। একটা জিনিস বলতে পারেন আপনি, যেটা বললে আমি আপনার সাথে একমত, প্রত্যন্ত অঞ্চলের লোকেরও আমি দৃষ্টিভঙ্গি পরিবর্তনে সহযোগিতা করছি। সেটার নাম হচ্ছে তারা অলওয়েজ পজিটিভ থিঙ্কিং শিখছে, থিঙ্ক পজিটিভ। আমি 3টা জিনিস স্লোগান দিতাম, যে 3টা জিনিস দিয়ে কিন্তু ডেস্টিনির উন্নয়ন এসেছে। থিঙ্ক পজিটিভ, টক পজিটিভ, ওয়ার্ক পজিটিভ। ইয়েস, এই 3টা জিনিস তারা ফলো করছে। এত ইতিবাচক জিনিস শেখানোর পরেও আসলে আপনাকে এত বিতর্কের মধ্যে দিয়ে যেতে হলো, তাদের সম্পর্কে কি বলবেন যাদেরকে আপনি ইতিবাচক শিক্ষা দিয়েছেন? না, যারা ইতিবাচক শিক্ষা দিয়েছি তারা তো আমার সাথেই আছে, কিন্তু যারা নেতিবাচক কথা বলতেছে তাদের প্রতি আমার কোনো ক্ষোভ রাগ নাই, শুধু মায়া হয়। তারা যে কবে সংশোধন হবে আর আমার কাছে এসে দুঃখ প্রকাশ করবে, আমি সেই অপেক্ষায় আছি। ডেস্টিনির এমডি করলে ক্ষতিগ্রস্তদের পরের মাস থেকে টাকা দেবেন বলে একটি না, শুধু এমডি করলে না তো, জি, শুধু এমডি করলে না, এমডি ব্যাংক অ্যাকাউন্ট ওপেন, প্রপার্টি ফেরত দিতে হবে আমার ম্যানেজমেন্টের আন্ডারে। এখনই পারবো। জি, এক্ষুনি পারবেন। আপনার কাছে কি আলাদিনের চেরাগ আছে? না, চেরাগ নাই, টাকা আছে। চেরাগ থাকতে হবে কেন? আর টাকা ফেরত তাহলে দিতে পারলে এখনই দিবেন না। কে কিভাবে দিব? আমার তো ব্যাংক অ্যাকাউন্ট আটকে রাখছে দুদক। আপনি কি মনে করেন আমাকে ছেড়ে দিয়ে সব দিয়ে দিছে? আমাকে ছেড়ে দিয়েছে জেল কর্তৃপক্ষ। বুঝতে হবে আপনাকে, আমাকে কিন্তু আদালত ছাড়েনি, আমাকে জেল কর্তৃপক্ষ সাজার বেশি হওয়াতে রিলিজ করে দিয়েছে। কিন্তু দুদক ম্যানিপুলেট করে আদালতকে বলেছে তার প্রপার্টি ফেরত দিবেন না, ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেবেন না, বিকজ হি উইল স্টার্ট বিজনেস অ্যাগেন। এটা বলে গেছে কিন্তু বিগত সরকার আমলে। সরকার চলে গেছে কিন্তু আদেশ বহাল আছে, এই আদেশটা কেউ পরিবর্তন করতেছে না। এটা হচ্ছে দুঃখজনক। এই আদেশটাকে যদি রহিত করে দিয়ে বলা হয় না, যেহেতু তার সাজা খেটে সে বেরিয়ে গেছে, এখন সে মানুষের টাকা ফেরত দিতে চায়, তার ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেয়, প্রপার্টি ফেরত দেয়, এটা করলে কিন্তু দিতে পারি। চেরাগের দরকার কি? আমাদের কাছে তো আছে, টাকাই আছে, চেরাগের দরকার নেই। তার কত টাকা আমরা দেনা, সব মিলে আপনার 3000 কোটি টাকা, সর্বোচ্চ আমাদের প্রপার্টি আছে 6000 কোটি টাকা, ডাবল। আমাদের শুধু একটা ব্যাংক অ্যাকাউন্টে তো যদি তাই হয় তাহলে শর্ত সাপেক্ষে কেন? শর্ত ছাড়াই দিতে পারেন আপনি। আমি কোত্থেকে টাকা দেবো? আগে প্রথম একটা জিনিস ক্লিয়ার হন। শেখ হাসিনা যখন বাংলাদেশের পক্ষ থেকে বিভিন্ন দেশে চুক্তি করে দায় তৈরি করেছে, রাশিয়া, চায়না এবং ইন্ডিয়া, এই দায়গুলা কি এখন ব্যক্তি শেখ হাসিনা পরিশোধ করবে না, তার চলমান সরকার পরিশোধ করবে? এখন কি রাশিয়া কি হাসিনার কাছে চিঠি দিবে তুমি আমার টাকা দাও, দেনা আসো? দিতে হবে, যিনি সরকার প্রধান আছেন তাকে দিতে হবে। কিন্তু ব্যাপারটা এরকমই। কিন্তু আমি এখন যেহেতু ডেস্টিনির প্রধান পজিশনে নাই, এখন তো একটা বোর্ড আছে, তারা ফেরত দিবে, তারাও দিতে পারবে। কিন্তু আপনি মনে করেন না তারা দিতে পারবে না। আমি এমন একটা ব্যবস্থা করে গেছি, আমার জায়গায় যে কোনো লোক ডেস্টিনির এমডি হবে, সে ওই টাকা ফেরত দিতে পারবে। সত্যি, কিন্তু এটা মানে সত্যি তথ্য দিচ্ছি আপনাকে। সমস্যাটা হচ্ছে আমাকে হাত বেঁধে দিয়ে ফেলাই দিয়ে বলতেছে সাঁতার কাটো। কিভাবে সাঁতার কাটবো? সমস্যা কি? আমার তো সাজা শেষ হয়ে গেছে, আমার তো শাস্তি যা দেওয়া দিয়ে দিছে। আমার যেটা দ্বন্দ্ব আরোপ করেছে সেটা হাইকোর্ট আটকিয়ে দিয়েছে। হাইকোর্ট আমাকে এই দ্বন্দ্ব আরোপ থেকে রিলিফ দিয়েছে যে যতদিন পর্যন্ত মামলার নিষ্পত্তি না হবে ততদিন এই দ্বন্দ্ব স্থগিত থাকবে। সেটা হলো ব্যক্তিগত দ্বন্দ্ব। কিন্তু কোম্পানির যে অ্যাসেট আছে, টাকা আছে, এগুলো যদি রিলিজ করে দিয়ে যদি বর্তমান ম্যানেজমেন্টের আন্ডারও দেওয়া হয়, আমি তাদের যদি উপদেষ্টাও থাকি অঘোষিত, এরা কিন্তু আগামী মাস থেকে টাকা দিতে পারবে। আগামী মাস বলতেছি আমি ভুল, আগামী সপ্তাহ থেকে দিতে পারবে, কারণ টাকাটা একটা অ্যাকাউন্টে পড়েই আছে। এই যে আমরা সাজা খেটে বের হইলাম, এখন আমাদের কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টগুলো খুলে দিতে কোনো বাধা নেই, আমাদের আপনার সম্পত্তিগুলো ফেরত দিতে বাধা নেই। কেন আমি বলি, সম্পত্তির মালিক কিন্তু রফিকুল আমিন নয়, সম্পত্তির মালিক প্রতিষ্ঠান, এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো কনভিকশন, কোনো অভিযোগ, কোনো আদালতের অবজারভেশনও নাই। তাইলে থার্ড পার্টি প্রপার্টি আটকায় রাখার উদ্দেশ্যটা কি? আর একটা কথা বলি আপনাকে, এই যে হাজার হাজার লক্ষ লক্ষ লোক যে টাকা পায়, কার কাছে পায়? এরা কি রফিকুল আমিন মোহাম্মদ হোসেনের কাছে পায় বা ম্যানেজমেন্টের কারো কাছে পায়? প্রতিষ্ঠানের না থেকে পায়। আর প্রত্যেকের কাছে যে মানি রসিদ আছে, এটার মধ্যে কিন্তু মোহাম্মদ রফিকুল আমিন মোহাম্মদ হোসেন লেখা নাই, লেখা আছে ডেস্টিনি 2000 লিমিটেড। এখন যদি এমন হইতো যে ডেস্টিনির কোনো অ্যাসেটই নাই, ডেস্টিনির অ্যাকাউন্ট খালি, তখন নতুন একটা মামলা হইতে পারে অর্থ আত্মসাতের, যে আমরা সবাই মিলে ডেস্টিনি খালি করে চলে গেছি। তাহলে সেটা মানি লন্ডারিং মামলা হবে না, সেটা হবে অর্থ আত্মসাতের। দেখেন, দুদক কিন্তু আমাদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা করেনি, 420 করেনি। কিন্তু আমি জিজ্ঞেস করেছি যে আমরা যদি 420 করি, 420 মামলা দেন। জানেন রিমান্ডে আমাকে কি বলছে? বলছে 420 মামলার তো সর্বোচ্চ সাজা 2 বছর, আপনারা তো 2 বছর পরে বেরিয়ে যাবেন।
তার মানে ইচ্ছা করেই তারা মানি লন্ডারিং ঢুকাইছে যাতে লম্বা করতে পারে। আর বিগত সরকারের আমলে আপনারা সবাই জানেন মামলার একেবারে এজাহার হতে শুরু করে চার্জশিট, আদালত, সাক্ষী, রিমান্ড সব ম্যানিপুলেটেড হইতে ইচ্ছা মতো। সমস্ত সংগঠনগুলো মানে রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো আছে, পুলিশ, র্যাব, ডিজিএফ যাই বলেন, সব চলতো সরকারের মন মতো, এখানে কোনো আইন চলতো না তো। আর এই কারণে তো আমি রাজনীতিতে নামলাম, আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য। আমার 1 নম্বর এবং অনেক বড় এজেন্ডা হচ্ছে দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করা। হ্যাঁ, আমি একা করবো, আমি পারবো না, আমার সাথে আরও লোক লাগবে, আমার সমমনা লোকগুলো লাগবে। আমার সমমনা যত রাজনৈতিক দল থাকে আছে তাদের সাথে যদি এই একটা জায়গায় আমার মিল থাকে, এই একটা সেক্টর আমি ওদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। সমমনা লোকের কথা বলছিলেন, তো দেশের মানুষের কতটা সমর্থন পেয়েছেন এইটুকু সময়ে? আমি এত রেসপন্স পেয়েছি, শুনলে আপনি অবাক হবেন। আমার সমালোচনা করে যারা, এদের সংখ্যা কিন্তু 1%ও না, লেস দ্যান 0.01% হবে খুঁজে। তাও কিন্তু তারা প্রকৃত সমালোচনাকারী নয়, তারা আমার উপরে সংক্ষুব্ধ যে কেন আমি তাদের পছন্দ মতো কাজ না করে আমি আরেকজনের পছন্দ মতো কাজ করছি বা আমার পছন্দ মতো। এটা হতেই পারে। দেখেন, আপনি যদি সব লোকেরে আপনার পক্ষে সমর্থক মনে করেন, নাউজুবিল্লাহ, আপনি নিজেকে ফেরেশতা ভাবা শুরু করে দেবেন। আমি তো ফেরেশতা নই, আমি তো মানুষ, আমি আসছি দুনিয়াতে কষ্ট করতে। আমাকে যদি 99% লোক পছন্দ করে, আমার এর চাইতে আর বেশি কি চাওয়া থাকতে পারে? খুব যদি ভুল না করি 12 বছরের কারাদণ্ডের পাশাপাশি 4,515,57,54,454 টাকা অর্থদণ্ড করা হয়েছিল, পরিশোধ করেছেন কিনা? প্রথম কথা হচ্ছে অর্থদণ্ডটা ম্যানিপুলেটেড এবং উদ্দেশ্যমূলক। বিগত সরকারের আমলে যেটা যেভাবে ডিজাইন করা হয়েছে সেভাবে দিয়েছে। বলেছে এই টাকাটা আমাদের 19 জন আসামির জন্য করেছে। 19 জন আসামির মধ্যে আমরা 12 জন হলাম ডাইরেক্টর, আর 7 জন হচ্ছে অন্যান্য ক্ষেত্রের লোক যারা আমাদের সাথে সম্পৃক্ত নয়। এরকম 7 জনকেও দিয়েছে। কিন্তু দেখেন, খেয়াল করে ভাগ ভাগ করে দেয়নি। বলেছে সবাই মিলে 44 কোটি টাকা কোথায় দিতে হবে, পাবলিককে দিতে বলে নাই তো। রায়ের মধ্যে এই জিনিসগুলো একটু খেয়াল করবেন, সবসময় সরকারকে টাকাটা দিতে বলতেছে। আমি টাকা নিয়েছি পাবলিকের, আমি সরকারকে টাকা দিতে যাবো কেন? আগেও কিন্তু 2016 সালের 13 নভেম্বর যখন আমাকে 2800 কোটি টাকা ফেরত দিতে বলা হয়েছে, আপনি কি জানেন রায়ের মধ্যে লেখা হয়েছে, সুরেন্দ্র কুমার সিনহা লিখছে এই টাকাটা কাকে দিতে? সমস্ত গাছ কেটে, তাও কি আমার পকেট থেকে না, সমস্ত গাছ কেটে ওইটা গাছের টাকা দুদকের চেয়ারম্যানের কাছে জমা দিতে বলতেছে। হু ইজ দুদকের চেয়ারম্যান দোজ ডেজ? হি ইজ নট মাই পার্টি, আমি তার কাছে দেনা নই। যদি বলতো যে এই টাকাটা বাংলাদেশ ব্যাংকের কোষাগারে রেখে পাবলিকের টাকা ফেরত দাও, তাহলেও বুঝতাম জাজমেন্টটা ঠিক আছে। দেখেন, প্রত্যেক ক্ষেত্রে কিন্তু আপনার ম্যানিপুলেশন হয়েছে রায়ে। বলছে যে এই টাকাটা গাছ কেটে, তাও কতদিনের, 6 বছর, 7 বছর, 8 বছর বয়সের গাছ কেটে 6 সপ্তাহের মধ্যে। আমি তখন দেখেছি 6 সপ্তাহের মধ্যে তো এতগুলো গাছ কাটা যাবেই না, 35 লাখ। 35 লাখ গাছ যদি এক একটা গাছ কাটতে 1 মিনিট করে যদি সময় লাগে, তাহলে আমি দেখছি 3.5 বছর সময় লাগে। আমাকে টাইম দিয়েছে 6 সপ্তাহ। 6 সপ্তাহের মধ্যে গাছ কেটে এই টাকা কাকে দিতে হবে? দুদকের চেয়ারম্যানকে দিতে হবে, এরপর আমাকে রিলিজ করে দেবে। বাহ, কি সুন্দর কথা! তারা আমরা বিনিয়োগকারীরা কি করবে? যদি বলতো যে তুমি এটা কেটে বিনিয়োগকারীদেরকে টাকা দেওয়া শুরু করো, তাহলে বুঝতাম যে জাজমেন্টটা পার্শিয়ালি ঠিক আছে। তো আমার কথা হচ্ছে, দেনা কিন্তু আমি না, দেনা হচ্ছে আমার প্রতিষ্ঠান। আমি কেন দুদককে টাকা দিতে যাব? আমি কেন সরকারের কোষাগারে 4,400 কোটি টাকা জমা দিব? আমি তো সরকার টাকা নেইনি, আমি তো ব্যাংকের টাকা নেইনি। আপনার কি একবার মনে হচ্ছে না এই জাজমেন্টটা পরিকল্পিত এবং করা, উদ্দেশ্য প্রণোদিত, মন গড়া? আমি তো সরকারের কাছে দেনাই নেই, আমি কেন সরকারের টাকা দেবো? এবার আসি, এই টাকাটাও আমার মাফ হয়ে গেছে। শুনবেন কেন? ফৌজদারি কার্যবিধি 35-2 লেখা আছে, কোনো আসামি যদি কোনো আইনে অভিযুক্ত হয়, আদালতে তার সাজা সমানের চাইতে 1 দিনও বেশি জেল খাটে, 1 দিন, তাহলে তাকে তো তাৎক্ষণিক ছাড়িয়ে দিতে হবে। এটা একটা শর্ত আছে, তাৎক্ষণিক ছেড়ে দিতে হবে আমাকে। দ্বিতীয়টা হচ্ছে, আমার উপরে যা অর্থদণ্ড আরোপিত হবে তা আপনি অ্যাডজাস্ট হয়ে যাবে, মানে মওকুফ। তার মানে যেহেতু আমি 12 বছরের চাইতেও বেশি জেল খাটছি, কতদিন? 3 মাস 5 দিন, আমি এবং হোসেন, আমাদের উপরে কিন্তু আরোপিত দণ্ড কিন্তু শূন্য। তার প্রমাণ হচ্ছে জজ সাহেব আবার এটাও লিখছে, বন্দীদেরকে এখনই তাৎক্ষণিকভাবে মুক্ত করার জন্য নির্দেশ দেওয়া গেল। আমাদের কিন্তু সারছে কয়েক ঘন্টার মধ্যে। এবার আসেন আমরা কি করেছি, আমরা আবার বেরিয়ে কিন্তু হাইকোর্টে গিয়ে এই অর্থদণ্ডের এগেনস্টে আপিল করেছি। আপিল অ্যাকসেপ্ট করে অর্থদণ্ড স্টপ করে দিছে, যে না, এই অর্থদণ্ড স্থগিত করা হলো টিল ডিসপোজাল অফ দি কেস ইন দ্য আপিলেট ডিভিশন, মানে আপিল বিভাগে এটার নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত এই অর্থদণ্ড স্থগিত করা হলো। জজ সাহেব সাজা দিয়া সরকারি উকিল পিপিকে বলতো, লার্নেড আপনি খুশি তো? মানে আমি যে একটা রায় দিলাম, আপনি খুশি তো? তো লার্নেড বলতো, জি আমি বিচার পেয়েছি। দেখেন, বিচার করতেছে পাবলিকের, বিচার পেয়েছে কিন্তু সরকারি উকিল।
আমি তাই আগামীতে আমি যে এই যে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই, তার প্রথম ধাপ কি জানেন? প্রত্যেকটা আদালতের ভিতরে যখন হিয়ারিং হয়, সেশন চলে, তখন সেখানে লাইভ ক্যামেরা, আইপি ক্যামেরা বসানো উচিত। পাবলিক যেন বাইরে থেকে বসে থাকতে দেখতে পারে কি জেরা হচ্ছে, যেটা আমি ইউটিউবে দেখছি, ইন্ডিয়ার বহু আদালতে কিন্তু এটা হচ্ছে। এমন না যে জিনিসটা আমার নতুন আইডিয়া, আমি এটা দেখে শিখছি। আমাদের দেশেও কিন্তু আদালতের স্পর্শকাতর আদালতগুলোতে বিশেষ করে চতুর্দিক থেকে ক্যামেরা সেট করে আইপি ক্যামেরা করা উচিত, যাতে পাবলিক ওখানে গিয়ে দেখতে পায় যে একটা মামলার রায়। তাহলে কি সেটা আসলে জনতার আদালত নাকি রাষ্ট্রীয় আদালত, বা এই দুটোর মধ্যে পার্থক্য আসলে কি থাকে? রাষ্ট্রীয় আদালতে এটা বৈধতা, ইন্ডিয়া করতেছে না। এখন ইন্ডিয়া কিভাবে করতে পেরেছে সেটা বাংলাদেশ দেখবে। আর আমি সেই জন্যই তো বললাম, আমরা কি হব, আসেন, আমি যে এখন রাজনীতি করতে নামছি, আমরা যদি ক্ষমতায় যেতে পারি, আমাদেরকে কি বলা হবে? আইন প্রণেতা। তো আইন প্রণেতার কাজ কি? আইন তৈরি করা, আইন মডিফিকেশন করা। আমি তো ওই জন্যই সংসদে যাইতে চাই, আইনটাকে মডিফাই করতে হবে, জনতার রাষ্ট্র সৃষ্টি করতে হবে, জনতার অধিকার প্রতিষ্ঠা করতে হবে। আইন হইতে হবে জনতার, জনবান্ধব, নট সরকার বান্ধব। আইন কেন সরকারের জন্য হবে? সরকার হচ্ছে একজন নির্বাহী কর্মচারী, সে জনগণের কর্মচারী, কিন্তু তার তো এই ক্ষমতা বলারই অধিকার নাই যে সে মালিক, রাষ্ট্রের মালিক হচ্ছে জনগণ। জি, একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। নতুন রাজনৈতিক দলের প্রধান হিসেবে আপনি জনগণের জন্য কি বলবেন? আমি বলবো যে আমরা প্রথম আপনাদের জন্য একটা মঞ্চ তৈরি করেছি, যেখানে আপনার আওয়াজ, আপনার চিৎকার আমার দলের মাধ্যমে সংসদে প্রতিধ্বনিত হবে। আমরা মানুষের পক্ষে সত্যি সত্যি আপনার লড়াই করব এবং অধিকার আদায়ের জন্য কাজ করব। আমরা এমন সিস্টেম তৈরি করব যে খুব নিরীহ একজন লোকের জন্য ন্যায় বিচার পায়। আমি আসলে যেটা বলতে চাচ্ছিলাম আপনাকে, যে 44 কোটি টাকা জরিমানা যেটা আমাদের উপর করেছে, প্রথম কথা হচ্ছে আপনি দেখেন ওই মামলাটিতে, এটা ট্রি প্ল্যান্টেশনের মামলা, ওই মামলাতে আমরা মোট 19 জন আসামি, আমার স্ত্রী সহ। এখন দেখেন, আপনার কি মনে হয়েছে যে 19 জন আসামি সবাই একই ধরনের অপরাধ করেছে বলে মনে হয়? কেন বললাম জানেন? 19 জন আসামিকে 12 বছর করে ঢালাওভাবে দিয়ে দিয়েছে, সাজা দিয়ে দিয়েছে। আমার ওয়াইফ কিন্তু একজন হাউস ওয়াইফ, সে কিন্তু ওই কোম্পানির পরিচালকও না, যে কোম্পানির কারণে সাজা দেওয়া হয়েছে সে শেয়ার হোল্ডারও না, এবং সে ওই কোম্পানির না, কিন্তু কর্মচারী, কর্মকর্তাও না। জি স্যার, ট্রি প্ল্যান্টেশনের কথা বলছিলেন। আমরা দেখেছি মানুষ আসলে প্রশ্ন করে যে রফিকুল আমিনের বাগানের গাছগুলোর কি অবস্থা, সেগুলো কত বড় হয়েছে? না, রফিকুল আমিনের বাগানের না, এটা আমাদের বাগান আছে ইয়েতে, বান্দরবন আছে, কুয়াকাটা আছে। আমরা মোট যা গাছ রোপণ করেছি 3 বছরে 1 কোটি গাছ, সেখান থেকে 81 লক্ষ গাছের হিসাব কিন্তু দুদকের কাছে বুঝিয়ে দিয়ে আমরা রিমান্ডে গিয়েছি। সেই 81 লক্ষ গাছ থেকে সমানে আপনার গাছ কেটে কেটে লুট করে, চুরি বলবো না কারণ চুরি তো আর দেখা যায় না, লুট করেছে। আমরা এই ছবি উঠিয়ে রাখছি, আমাদের কাছে স্টিল ছবি আছে, ভিডিও আছে। আমি যে দাবি করছি গাছ আছে, গাছ কেটে ফেলছে, এটা প্রমাণ করার একটাই রাস্তা আছে, সেটা হচ্ছে তারা গাছ কেটে নিয়ে গেছে, গাছের গোড়া নিতে পারে নাই। আপনি যদি এখন গাছের গোড়াগুলোও করেন, দেখবেন 81 লাখ গাছ পাবেন। ওরা তো আর বুঝতে পারে নাই যে গাছ কাটলেই হবে না, শিকড়ও উঠায় নিয়ে যেতে হবে। এখন সেই শিকড় থেকে নতুন গাছ উঠছে, তার মানে এখন যে গাছগুলো উঠছে এই গোড়া থেকে, এগুলোর বয়স হয়তো 3-4 বছর বা 5 বছর হবে, এখন এগুলো উপযুক্ত না কাটার মতো। আমরা যদি আরও 5-7 বছর অপেক্ষা করি, তাহলে এক্স্যাক্টলি 81 লাখ গাছই কিন্তু আবার পাওয়া যাবে, যেগুলো কেটে করে দিছে। তবে আমি শুনেছি জেল থেকে বাইর হওয়ার পরে আমাকে লোকাল লোকেরা জানিয়েছে ওই 81 লাখ গাছের থেকে এখনও পরিপূর্ণ 1,10,000 গাছ আছে, যেগুলোর দাম আছে প্রায় 1000 কোটি টাকা। এইটা হলো ট্রি প্ল্যান্টেশনের আপনার গাছের কথা। ধরেন গাছ নাই একটাও, তারপরে আমি যে সুন্দর পরিকল্পনা করেছি মানুষের টাকা ফেরত দেওয়ার জন্য, সেটা হচ্ছে আমি তো আসলে গাছে বিনিয়োগ করেছি কম টাকা। এটাও কিন্তু দুদক ধরেছে যে আপনি 2200 কোটি টাকা লেনদেন করছেন, গাছে বিনিয়োগ করলেন মাত্র 350 কোটি টাকা, বাকি টাকা গেল কই? বাকি টাকা থেকে একটা অংশ কিন্তু আমি কমিশন দিয়েছি, আর একটা অংশ দিয়ে কি করেছি, সম্পত্তি কিনেছি, শেয়ার কিনেছি ট্রি প্ল্যান্টেশনের নামে। ট্রি প্ল্যান্টেশন কিন্তু মালিক কেউ না, পাবলিক। এই সমস্ত 17 লক্ষ লোকই কিন্তু এই ট্রি প্ল্যান্টেশনের মালিক। এখানে যেটা আমি করেছি, প্রচুর সম্পত্তি কিনেছি। শুধু একটা সম্পত্তি বলি, টঙ্গীতে যে আমাদের 30 বিঘা জায়গা আছে, যেটা ট্রি প্ল্যান্টেশনের নামে কেনা, কোহিনুর শিল্পগোষ্ঠী চাঁদা ব্যাটারির জায়গাটা। এখানে যদি এখন আমি জাপান গার্ডেন সিটির মধ্যে মতো যদি রিয়েল এস্টেট করি, এই একটা জায়গা থেকে আমার রেভিনিউ আসবে 1700 কোটি টাকা। এটা করে একটা বললাম কি পরিমাণ সম্পত্তি আমরা কিনে রাখছি। দ্বিতীয়টা হচ্ছে এই ট্রি প্ল্যান্টেশন কোম্পানি আরও 14টা কোম্পানির কিন্তু মালিক, শেয়ার কিনেছে। এরপরে ট্রি প্ল্যান্টেশন কোম্পানি নামে বান্দরবনে শত শত একর জায়গা আছে, এবং ট্রি প্ল্যান্টেশনের বর্তমানে আপনার ব্যালেন্স শিটে এখনও তাদের টাকা হাতে আছে 600 থেকে 650 কোটি টাকা। ট্রি প্ল্যান্টেশনের টাকা সম্বন্ধে মানুষ জানেই না।
পার্থক্য হচ্ছে টাকাগুলা কিন্তু লিকুইড ফর্মে ছিল না দেখে দুদক রেগে গেছে, বললো আপনার টাকা এত জায়গায় ইউজ করছেন কেন, টাকাটা কেন এফডিআর রাখলেন না। আমি বলছি যেই কারণে এফডিআর রাখি নাই তার কারণ হচ্ছে এই যে আপনি আমাকে এখন ধরছেন, এখন যদি এটা এফডিআর আকারে পাইতেন আপনি এই টাকাটাকে সিজ করে গভর্নমেন্টে দিয়ে দিতেন। সম্পদের গল্প তো করছিলেন, তাহলে ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য কি ভাবছেন? এটা অত্যন্ত সুন্দর একটা প্রশ্ন করছেন। এটা আমার আগামী দিনের প্ল্যান। 2030 সালের মধ্যে আমি টোটাল এখন তো আছে 43,50,000, আরো 1.5 কোটি লোকের সম্পৃক্ত করব, মোট 2 কোটি লোক নিয়ে কাজ করবো, এর বেশি যাব না আমি। বাংলাদেশে বর্তমানে ভোটার তালিকা অনুযায়ী 12 কোটি হচ্ছে আপনার ভোক্তা। আমার সবাইকে হেল্প করার সময় নেই। স্পেসিফিক আমি জানতে চেয়েছি যে কেউ কেউ বড় বিনিয়োগকারী ছিল, ক্ষুদ্র বিনিয়োগকারী ছিল, তারাও তো টাকা পাবে, তাদের সম্পর্কে স্পেসিফিক কিছু ভেবেছেন কিনা? তাদের টাকা ফেরতের ব্যাপারে তারা তো তাদের টাকা ফেরত পাবেই। আবার একটা জিনিস মনে রাখবেন, যারা কবে নাগাদ হতে পারবে আপনার পরিকল্পনা কি? আমি তো বললামই আপনাকে, আমার ব্যাংক অ্যাকাউন্ট খুলে দিলে বা আমার যদি আপনার সম্পত্তি ফেরত দেয় 1 মাস পর থেকে দিতে পারবো, এটা তো সবসময় বলে আসতেছি আমি। আমাদের প্রতিষ্ঠানগুলোর ব্যাংক অ্যাকাউন্ট খুলে দিয়ে আমাদের বর্তমান যে এখন ম্যানেজমেন্ট আছে তাদের হাতেই দেখ, রফিকুল আলমের হাতে দেওয়ার দরকার নেই। এবং সমস্ত সম্পত্তি নতুন ম্যানেজমেন্টকেই দেখ, রফিকুল আলম বাদ, উনি অ্যাডভাইজার থাকলে হবে, এরাই কিন্তু টাকা ফেরত দিতে পারবে। আর একটা জিনিস আমি বলি, টাকা ফেরত দিলে কিন্তু আপনার সাথে আমার সম্পর্ক শেষ হয়ে যাবে না, যে নিয়ে আপনি বিনিয়োগ করেছেন। বিনিয়োগকারীরা কিন্তু আবার পরোক্ষভাবে কাগজপত্রে কিন্তু প্রতিষ্ঠানের মালিক, এটা জানেন। অর্থাৎ তার বিনিয়োগের টাকাটা ফেরত নেওয়ার পরও তার মালিকানা থাকবে, সে আমাকে কুইট করার কোনো সুযোগ নেই। শুধু তার বিনিয়োগের টাকাটা সে ফেরত পাইলে সে তার লাইবিলিটিটাকে নিয়ে গেল, এরপরেও কিন্তু তার একটা মালিকানা ডেস্টিনির সাথে থাকবে এই 43,50,000 লোকের। এখন এদেরকে আমি যেটা হেল্প করব, তারা বিনিয়োগের টাকা ফেরত নেওয়ার পরেও আগামী 4 বছরের মধ্যে তারা যাতে মান্থলি একটা ভালো ইনকাম করতে পারে পণ্য বিপণন থেকে, সেই কাজ করবো আমি তাদের জন্য। তাদের ক্যারিয়ার কিন্তু বিল হওয়ার জন্য এখনকার যে অবস্থান, এই অবস্থানে আপনার মনে হয় আমার বেশি আর 5 বছরের বেশি কাজ করা লাগবে না বিনিয়োগ ফেরত দেওয়ার পরেও, ওই একই লোক যদি আমার সাথে থাকে। সময় সীমিত, একেবারেই রাজনৈতিক দল নিয়ে কিছু শুনবো, সেই জায়গা থেকে আম জনতা পার্টির উদ্দেশ্য কি, কিভাবে? আম জনতা পার্টির উদ্দেশ্য কিন্তু 9টা, তার মধ্যে 1 নম্বর যেটা, সেটা আইনের শাসন প্রতিষ্ঠা করা, সুশাসন প্রতিষ্ঠা করা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে জননিরাপত্তা নিশ্চিত করা। যেমন ধরেন জননিরাপত্তা বলতে আপনি খেয়াল করেছেন, বাসা বাড়িতে থাকা যায় না, যখন তখন এসে ডাকাতি হচ্ছে, আপনি ঈদের সময় ছুটি যাচ্ছেন বাসা চুরি হয়ে যাচ্ছে, আপনি রাস্তায় বেরোচ্ছেন গাড়ি চাপা দিয়ে চলে যাচ্ছে, আপনি খাবার খাচ্ছেন সাথে সাথে মারা যাচ্ছেন, আপনি হাসপাতালে যাচ্ছেন চিকিৎসার অভাবে আপনি মারা যাচ্ছেন। এই যে সেক্টরগুলো, এটা কিন্তু জননিরাপত্তা নিশ্চিত করছে না। তার মানে জননিরাপত্তা, সামাজিক নিরাপত্তা যেটাকে বলে, যেটাকে আমরা ইংলিশে বলি সোশ্যাল সিকিউরিটি, সারা ওয়ার্ল্ডে আছে, এটা নিশ্চিত করা। তারপর হচ্ছে শিক্ষা আমাদের জন্মগত অধিকার, একদম উচ্চ মাধ্যমিক পর্যন্ত শিক্ষা ফ্রি করতে হবে। তারপর হচ্ছে স্বাস্থ্যসেবার ক্ষেত্রে আমাদের কিন্তু প্রান্তিক লেভেল থেকে শুরু করে ফ্রি, আর মধ্যবিত্ত লেভেলে একটা মিনিমাম পেমেন্টের মাধ্যমে চিকিৎসা ফ্যাসিলিটি আনা। এরপর আসে আমরা যখন লেখাপড়া করে বের হই, আমাদের একটা প্রবলেম হচ্ছে আমরা কর্মমুখী শিক্ষার ব্যবস্থা করি নাই, তাই আমরা চাকরি পাই না। তার মানে এরা যখন পাশ করে বেরোবে এদের একটা বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করবো রাষ্ট্রের পক্ষ থেকে। এরপর হচ্ছে পরিবেশ নিয়ে কাজ করব। আপনি দেখেন আমাদের এটা বাসযোগ্য এখন নাই, যে অবস্থা করেছে, ঝড় তুফান বন্যা সবই হচ্ছে। আমাদের ওয়ান অফ দ্য বিগেস্ট টার্গেট হচ্ছে আমরা ট্রি প্ল্যান্টেশন করবই, সেটা কোম্পানি হিসাবে করি আর আম আদমি কি বলে আম জনতা পার্টি হিসাবে করি, আমরা যে কোনো অবস্থান থেকে এই কাজটা করব, ট্রি প্ল্যান্টেশন করব। দূষিত ইন্ডাস্ট্রিগুলোকে আমরা বলবো ভাই চেঞ্জ করেন, বন্ধ করে দেওয়ার পক্ষে নেই আমি। যারা দূষণযুক্ত আপনার ভেহিকেল বা গাড়ি চালায় তাদেরকে বলবো ভাই তুমি ফিটনেসটা ঠিক করে নাও। কারণ আপনি কোনো জিনিসকে বন্ধ করে দিয়ে কিন্তু একটা জিনিস স্টাবলিশ করতে পারবেন না, তাকে বুঝাবেন, বুঝিয়ে তাকে বলবেন যে তুমি পরিবেশ বাসযোগ্য এরকম কাজ করো যাতে আমরা ইয়ে না হই। এইভাবে অনেকগুলো আছে, 9টাই এজেন্ডা আছে আমাদের, 9। কি মনে করেন অনেক ইতিবাচক পদক্ষেপ আসলে নিয়েছেন, তা সত্ত্বেও কি রাজনীতিতে তো জনসংযোগ বা জনগণের সাথে সম্পৃক্ত হওয়া খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেই জায়গা থেকে কিরকম করতে পারবেন? মাশাআল্লাহ, আমি আপনাকে কি বলবো, এই এতক্ষণ দেখছেন মনে হয় আপনার সামনে আমি যখন ব্রেক দিয়েছেন কয়েকবার ফোনে কথা বলছি। আমার সাথে জনসংযোগ করার জন্য মানুষ প্রান্তিক পর্যায়ে থেকে শুরু করে কাছের সবাই দিন রাত আমার সাথে লেগে আছে। আপনি জানেন এখনো আমি কত ঘন্টা কাজ করি? প্রায় 16 ঘন্টা। এর মধ্যে জনসংযোগই আছে শুধু 8 ঘন্টা, আর বাকি 8 ঘন্টা আমি কাজ করি আইনগত বিষয়গুলো, মামলা নিয়ে। আমার স্ত্রী এখনও জেলে আছে, তার জামিনের ব্যাপারে, ডেস্টিনির ব্যবসা কীভাবে শুরু করা যায়, স্টেক হোল্ডারের সাথে মিটিং করি ঘন্টার পর ঘন্টা। সব কিছু মিলে আমি পদ না পেয়েও, আমি কিন্তু পদ পাইনি এখনও ডেস্টিনিতে, পদ না পেয়েও 16 ঘন্টা কাজ করি। এবং যারা বর্তমান ম্যানেজমেন্ট আছে আমি দেখছি তারা খুব আন্তরিক, তারা আমাকে আমার শপথে আনতে চায়। যেটা 17 জন পরিচালক আছে তো এখন, যেটা কোর্ট থেকে দিয়েছে, আচ্ছা কোর্ট থেকে যে 17 জন পরিচালক দিল, এইটা এখানে একটা মিথ্যাচার করে আমাকে বাদ দেওয়া হয়েছে। বলছে যে আমার কনভিকশন হয়ে গেছে, আমি ডেস্টিনিতে থাকার অধিকার নেই, আমাকে বাদ দিয়ে দিয়েছে কোর্ট 22 সালে হাসিনার আমলে। অথচ দেখেন এখন কিন্তু আমার কিন্তু দ্বন্দ্ব স্থগিত হয়েছে, তাহলে আমি আমার শপথে যাব না কেন?
এখানেও কিন্তু কোর্ট আমাকে কোনো সিদ্ধান্ত দিচ্ছে না। মানে সমস্যা হচ্ছে হাসিনা চলে গেল, কিন্তু কোর্টের বিভিন্ন স্তরে কিন্তু এখনো হাসিনাপন্থী লোকেরা রয়ে গেছে, এদেরকে কিন্তু সরানো যায়নি এবং এরা এখনো কলকাঠি নাচছে। জি, আপনি জনসংযোগের কথা বলছিলেন, শুধুমাত্র কি একটি কমিটি হয়েছে নাকি দেশের অন্যান্য জায়গাগুলোতেও কমিটি দিচ্ছে? আমাদের প্রায় এখন পর্যন্ত 20-30টির উপরে জেলা কমিটি হয়ে গেছে, আমি এগুলোকে সাইন করব, রেডি হয়ে আছে। প্রায় 200-র উপরে থানা কমিটি হয়ে গেছে। আশা করতেছি আমরা 22 জন পর্যন্ত আমাদের টাইম, তো আমরা আশা করতেছি আমরা আমাদের সমস্ত কমিটিগুলো যদি যোগ দিয়ে জমা দেই 22 জনের আগে, আমরা প্রায় 400 থেকে 500 থানা কমিটি দিতে পারবো, প্রায় 50টা জেলা কমিটি দিতে পারবো। অনেক বড়, কারণ এখানে কতগুলো শর্ত আছে, এগুলো পূরণ করতে সময় লাগে, অফিস লাগবে, কমিটির প্রত্যেকের ভ্যালিড আইডি সহ জমা দিতে হবে। তো আশা করতেছি জুনের আগে আমাদের পার্টি অন্তত 40 থেকে 50টা ডিস্ট্রিক্টের থেকে কমিটি দিতে পারবে, কেন্দ্রীয় কমিটি দিতে পারবে এবং থানা পর্যায়ের কমিটি দিতে পারবে। তাও আপনার ধরেন 300। ইলেকশন কমিশনের চাওয়া কিন্তু খুব কম, 100 থানা কমিটি আর 20টা জেলা কমিটি। অনেক চাইছে তারা, আমার ক্যাপাসিটি বেশি আছে, আমি বেশি দিয়ে দেবো। জি, তাহলে নিবন্ধনের জন্য আপনার মানে একদম সর্বশেষ পরিস্থিতি কি বা এখনো পর্যন্ত? এখন শুধু ডকুমেন্টেশনগুলোকে সাইন করে জমা দেওয়া, আর সব হয়ে গেছে আমাদের। আমরা ডকুমেন্টেশনগুলো আমাদের লয়ারের সাথে বসবো, উনি ভ্যাটিং করবেন, আইনগত বিষয়গুলো দেখবেন, আমি আর সদস্য সচিব সই করবো অনেকগুলো ডকুমেন্টে। এইটার জন্যই সময় পাচ্ছি না। এই যে আপনার এখান থেকে আপনার ইন্টারভিউ শেষ করে আমাকে এখন যেতে হবে আমার পার্টি অফিসে, সেখানে অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে, এগুলো সমাধান করতে হবে। তাহলে কি রফিকুল আমিনের পার্টি একদম 300 আসনেই কম্পিট করার মতো? 300 আসনে এখনো হয়নি, বললাম না প্রায় 250টার মতো জেলা কমিটি কাজ করে ফেলেছি। আমরা একটা জিনিস দেখেন, আমরা কিন্তু নির্বাচনের প্ল্যান করে কিন্তু ওই কমিটি সাজাচ্ছি না, কারণ নির্বাচন কবে হবে আমি আদৌ বুঝতেছি না। আমরা প্রস্তুতি নিচ্ছি, আমরা রাজনীতি করব একবার 300 আসনেই রাজনীতি করব। আমাদের রাজনীতির উদ্দেশ্য কিন্তু আমরা ক্ষমতায় যাওয়া না। আমি একটু ভেঙে বলি কি, আমাদের রাজনীতির উদ্দেশ্য হচ্ছে আমাদের সমর্থনের যোগ্য লোকই সংসদে যাওয়া। আবারও বলছি, আমাদের সমর্থনে যোগ্য লোক সংসদে যাওয়া। সেই যোগ্য লোক আমার পার্টির থেকেও নমিনেশন হতে পারে, সেই যোগ্য লোক আমার পার্টির বাইরেও নমিনেশন হতে পারে। এমনও যদি হয় আমি স্বতন্ত্র একজনকে পেয়েছি যে আমার পার্টি থেকে নমিনেশন নেয়নি, কিন্তু লোকটা কিন্তু আসলে যোগ্য, আমরা তাকে ভোট দিই। আমি ওখানে আর নমিনেশন কাউকে দেবো না, আমরা তাকে জিতায় নিয়ে যাবো সংসদে। সংসদে কিন্তু দলের লোক যাওয়াটা জরুরি না, যেতে হবে সঠিক লোক। তাহলে আপনি জোটের কথা সম্ভবত কিছু একটা মিন করছিলেন। জোট কিভাবে হবে এটা নির্ভর করবে জোটের আইডিওলজি কি, জোটের চিন্তা ভাবনা যদি আমার মতো হয়, তারাও যদি আমার মতো বিশ্বাস করে সংসদে দলের লোক যাওয়াটা বড় কথা নয়, সংসদে সঠিক লোক যেতে হবে, তাহলে তো আমি তাদের সাথে আছি। কিন্তু এখন যদি এমন কোন রাজনৈতিক দল দেখি যে সে বললো না সংসদে 300 আসন আমার লোক যেতে হবে। একদম সংক্ষেপে বলবেন, নির্বাচন কবে হবে জানেন না, বলতে পারছেন না, কিন্তু চাচ্ছেনটা কি? আমি চাচ্ছি নির্বাচন যত তাড়াতাড়ি সম্ভব হলে তো ভালো, কিন্তু প্রয়োজনীয় কাজগুলো সারতে হবে, সংস্কার কাজগুলো, ওগুলো না করলে তো হবে না। আপনি যদি প্রয়োজনীয় সংস্কারগুলো না করে আমাকে নির্বাচনে যেতে দেন, আর আমি যদি অ্যাক্সিডেন্টালি যদি আমি ক্ষমতায় আসতে পারি, আমি আপনাকে বলতে পারি আমার মনে হয় না আমি বাকি সংস্কারগুলোর ব্যাপারে সতর্ক থাকবো। আমার চিন্তা হবে চলেই তো আসছে, আর সংস্কার করার দরকার কি, চলুক না আগের মতো। কিন্তু আমি সেই জায়গায় গ্যারান্টি দেবো না। এই জন্য আমি চাইবো যারা বর্তমান সরকারে আছে তারা যেন পর্যাপ্ত পরিমাণ সংস্কার করে, অন্তত একটা ক্ষেত্র তৈরি করে, একটা মানে কি বলবো, একটা ফিল্ড তৈরি করে যেন আমাদেরকে নির্বাচন করতে সুযোগ দেয়। এমন কোনো কাজ যেন বাকি না রাখে যেটা আমি আদৌ করব না। জি, একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। নতুন রাজনৈতিক দলের প্রধান হিসেবে আপনি জনগণের জন্য কি বলবেন? আমি বলবো যে আমরা প্রথম আপনাদের জন্য একটা মঞ্চ তৈরি করেছি, যেখানে আপনার আওয়াজ, আপনার চিৎকার আমার দলের মাধ্যমে সংসদে প্রতিধ্বনিত হবে। আমরা মানুষের পক্ষে সত্যি সত্যি আপনার লড়াই করব এবং অধিকার আদায়ের জন্য কাজ করব। আমরা এমন সিস্টেম তৈরি করব যে খুব নিরীহ একজন লোকের জন্য ন্যায় বিচার পায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। নাগরিকের পরবর্তী আয়োজন দেখতে চোখ রাখুন নাগরিকের ওয়েবসাইট, ইউটিউব এবং ফেসবুকে।